মা কালকেই গেল, আর আজই তোমরা এই শুরু করছো? মা যে রাগী, কথা না শুনলে না জানি কি করে। কিছু কবে না, মা আমারে ভালোবাসে, দেখলে খুশি হইব। রোজাইব খুশি হইব দেখো। আরে না, আমরা একা গেলে রোজাই রাইকে যাবে। পাগলামি সাগলামি বুদ্ধি কোয়েন না কইলাম। মা প্লিজ চলো না। দুই ভাই বোন মিনতি করলো। এখানে একা একা ভালো লাগছে না। তোদের স্কুল নাই, হুদাই কামাই দিবি কে? আরে বউ চল যাই, পোলাফান খুশি হইলে আর কি লাগে। চলো চলো। রোজাইব গাল দিলে আমি গাল খামো, যাও। অগত্যা নিমা মেনে নিল, হাল ছেড়ে দিয়ে বলল, শুক্রবার জামু লঞ্চে কইরা, ওই দিন রোজাইবের ছুটি থাকবে। ইয়ে হিপ হিপ হুররে। দুই ভাই বোন লাফিয়ে উঠল। হাশেম হে হে করে হাসে ছেলে মেয়েদের খুশি দেখে। নিমা হাশেমকে দেখে অল্পতেই আনন্দিত হওয়া হাশেমের বড় গুণ। বোকা বোকা কাজকর্ম করা এই মানুষটাকে নিয়ে নিমার ভোগান্তির শেষ নেই। তবুও কেন যেন হাশেমের আনন্দ দেখে তার ভালো লাগে। অকারণে চোখ ভিজে ওঠে। বরিশাল সদরের জেলা জজ আদালতের ৪র্থ তলার নিজের নির্ধারিত কামরার এলো রুজাইফ। চেয়ারে বসতে একজন এগিয়ে এলো। সালাম স্যার, আমার নাম মতিন, আমি আপনার সহকারী। ওয়ালাইকুম আসসালাম। বড় স্যার আছেন? মতিন পান খেতে খেতে একগাল হাসলো। স্যার তো সকালে আসে না, একটু অপেক্ষা করতে হবে স্যার। রুজাইফ টেবিলের ফাইলগুলো নেড়ে চেড়ে দেখছে। জরুরি কোনো কেস আছে? না থাকলে আমি আজ বড় স্যারের সাথে দেখা করে চলে যাব। স্যার কেসের তো অভাব নাই, এই দেশে বিচারকের অভাব। এই দেশে বিচারকের অভাবে মামলার মিটামিটি হয় না। এই যে আপনার টেবিলে আপাতত 10টা ফাইল রাখা, সেগুলো খুব জরুরি তাই রাখছি। এখন আপনি আপনার সুবিধা মতো সময়ে ফাইল ক্লোজ করবেন। রুজাইফ বড্ড বিরক্ত হলো। এই লোক তো দেখা যাচ্ছে বেশি কথা বলে। একটা কথা বিপরীতে 10টা বাক্য বলা বাচালতার লক্ষণ। রুজাইফ বলল, আজ তাহলে কাজ শুরু করব না। এই এলাকায় আমি একদমই নতুন, সব গুছিয়ে নিতে আজ দিনটা লাগবে আমার। বাসা নিয়েছেন স্যার? কোন এলাকায়? কোনো সাহায্য লাগলে আমাকে জানাবেন। রত্নপুর আছি আপাতত। রত্নপুর? এত দূর কেন স্যার? বরিশাল সদরে সুন্দর সুন্দর বাসা আছে, কাছাকাছি থাকলে আসা যাওয়াতে সুবিধা হয়। মতিন আঙুলের চুনটুকু মুখে চালান করলো। দৃশ্যটা সুখকর লাগলো না রুজাইফের। সে একটা ফাইল টেনে নিয়ে তাতে মুখ গোজার আগে বলল, মতিন, আপনি একটু দেখেন জজ স্যার আসছে কিনা। জি স্যার। মতিন বেরিয়ে যাওয়ার পর মিনিটের মধ্যে হন্তদন্ত হয়ে ফিরে এলো। স্যার একটা সালিশি করতে হবে। কি সমস্যা? এক মেয়ের 2টা স্বামী, মেয়েটা তাদের একজনকে ডিভোর্স দিতে চাই। এটা কখনো সম্ভব? কি সব বলেন? রুজাইফ অসন্তুষ্ট নিয়ে তাকালো। মতিন হেসে দিল, স্যার আপনি তো পুরান মানুষ, 5 বছর চাকরি কইরা ফেলেছেন, বিচিত্র সমস্যা অভিজ্ঞতা থাকার কথা তো আপনার। কি হয়েছে তাই বলেন। আচ্ছা বলা লাগবে না, তাদের ডাকেন দেখি কি সমস্যা। আপনি যায়া চেয়ারে বসেন স্যার, আমি আসামিরে পাঠাই। রুজাইফ আদালতে যেয়ে বসলো। কিছুক্ষণ পরে দুজন ছেলে আর একটা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটার বেশভূষা এক কথায় চমৎকার। লাল নীলের মিশ্রণে একটা তাঁতের শাড়ি, লম্বা বেনি করা চুল, আয়ত্ত নয়ন আর কপালে ছোট একটা টিপ, সিগ্ধ কোমল একটা মুখশ্রী। পাশে দাঁড়ানো ছেলেটা দারুণ স্মার্ট। 5 ফিট 10 হবে উচ্চতা, নর্মাল প্যান্টের সাথে কালো রঙের শার্ট, পরিপাটি করে আঁচড়ানো চুল, ফর্সা গায়ের রং, তামাটে বর্ণ ধারণ করেছে। সম্ভবত রোদে থাকে ছেলেটা। তৃতীয় জনকে দেখলো রুজাইফ। খুব বেশি লম্বা না, তবে চেহারায় তাগড়া ভাব। লম্বা গোপ আর ধূর্ত নয়নদ্বয় ঘুরছে সর্বদা। টাইট জিন্সের প্যান্টের সাথে পরা লাল শার্টের উপরে 3টে বোতাম খোলা, লোমশ বুক দৃশ্যমান। রুজাইফ মেয়েটার দিকে তাকিয়ে জানতে চাইল, কি সমস্যা? তাগড়া যুবক এগিয়ে এলো।
ও কি কবে আমি কই? ওই বলবে। আপনি বলুন কি সমস্যা, তার আগে নিজের পরিচয় দিন। মেয়েটা পাশের জনকে দেখলো। সে ইশারায় মেয়েটাকে আশ্বস্ত করে ইশারা দিলে মেয়েটা মুখ খুলল। আমার নাম সকাল, পিতা মাজেদুর রহমান, ঠিকানা ব্যাপারে বাড়ি রত্নপুর। আপনি আমার কাছে আসছেন, আপনার বড় ভাবে রাগ করবে না? ফজিলাতুন নেসার কথার বিপরীতে ঠোঁট উল্টাই রোমেলা। সে রাগ করলেই কি না কি করল ওইলেই কি ভাবি, তার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? একটা সত্যি কথা কও, তুমি যতদিন রত্নপুরে ছিলা ততদিন এই বাড়িতে আইছি আমরা। তুমি চাইলা গেলে এই বাড়িতে আসা বন্ধ হইল আমাগো। ফজিলাতুন নেসা বিস্মিত হলো। কেন, উনি তো তোমাদের ভালোবাসতো রোমেলা বুবু। তাই ভালোবাসতো, আমাকে ভাগের জমি ঠিকঠাক বুঝা দেয় নাই মিয়া ভাই, সব দখল করে নিজের পোলার গো নামে দিছে। বুঝি তো এই সবই বড় ভাবির কীর্তি, তার নিজের রক্ত মানুষ ছাড়া এই বাড়িতে কেউ আইতে পারে না। কি বলো এসব? উনি তোমাদের ভাগের জমি জমা দেয় নাই, কিন্তু আব্বা তো বহু আগেই তোমাদের জমি ভাগ করে দিছিল। তা দিছিল, আব্বার মারা যাওয়ার পর আমরা জমি বুঝা নিতে গেলে মিয়া ভাই কইল, জমি নিয়ে কি করবি, আমি বরং কিছু টাকা দিই, তোরা বাড়ি কইরা আর জমি আমার নামে লিখা দে। আমরা কেউ রাজি হই নাই। পরে ছোট অসুস্থ হইলে টাকার অভাবে মারা যাওয়ার দশা, তখন সেই জমি বেচা চাইলে ভাইজান শর্ত দিছিল আমারটাও বেচা লাগবে। খুব অল্প টাকা দিয়া জমি কিনে নিছিল ভাইজান। ছোটর ক্যান্সার হয়েছিল, ওই টাকা দিয়ে কিছুই হয় নাই। পরে আমার ভাগের টাকাও দিয়া দিছিলাম। ছোট তো মারা গেল। আজব কথা কি জানে ভাবি, আমার আপন মায়ের পেটের ভাই নিজের পকেট থেকে 1 টাকাও দেয় নাই ছোটরে। রোদেলার আখিদয় ছলছল হলো, মুখের পেশিগুলো কাঁপছে তীর করে। ফজিলাতুন নেসা রোমেলার পাশে দাঁড়ালো। রোমেলা হাসলো মৃদু। ছোট মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে আসি নাই আমি, ভাইও আসতে কয় নাই, তাই মারা যাওয়ার খবর শুনে দেখতে আইছিলাম। কাল মিলাতে আমার পোলা আইছিল, এর বাড়ি যাইবার তোমার কথা কইল। কিন্তু সে তোমাদের বঞ্চিত করলো কেন? এত সম্পদ দিয়ে সে কি করবে? কবরে তো নিয়ে যাইতে পারে নাই, তাহলে এত অন্যায় কেন করছে? ক্ষোভ ঝাড়ল ফজিলাতুন নেসা। বড় ভাবি সম্পদের ভুক্কা, হে সব সময় ভাবে তার পোলাগো মনে হয় কম পড়ব। আমাগো তাড়ালো, আমাগোর ভাগ খাইলো, তাও শান্তি হলো না। ভাইজান অসুখে পড়ল, জলের মতো টাকা খরচ হওয়া শুরু হলো। এখন দাও বড় ভাবি সবসময় সম্পদ পোলাগো নামে লিখে দেওয়ার কথা কইয়া শুরু করলো। পোলারাও মা তালে তাল দিল। তারাও বা কি করবে, জমি জাতি দেখাশোনা ছাড়া আর কিছুই তো শেখেই নাই জীবনে। ভাইজান জীবনে অতিষ্ঠ হইল, বউ পোলার অত্যাচারে অতিষ্ঠ হইয়া ভাইয়ের একটা মরল। তো আমি খুব খুশি হয়েছি তোমাকে কথা শুনে। মিয়া ভাই তোমার আর জরুফাইয়ের নামে অর্ধেক সম্পদ লেখা দিছে। শেষকালে মিয়া ভাইয়ের আক্কেল আইছিল শোনা আল্লাহর শুকর আদায় করছি। যে অবিচার ওরা করছিল তা কিছুটা হলেও পূরণ হইল ভাবি। ফজিলাতুন নেসা হাত ছাড়ে, মৃদু স্বরে বলল, আমি তো কোনোদিন সম্পদ চাই নাই আপা, মানুষের সাথে সংসার করতে চাইছিলাম, কিন্তু সেটাই হইল না। আর সংসার সন্তান সব হারিয়ে এই সম্পদ দিয়ে কি করব? আমার রোজাইফ কত কষ্ট করেছে জীবনে, সেই কষ্ট কি দূর করতে পারবো এই সম্পদ দিয়া? এই আলিশান বাড়ির কন্যা হইয়াও আমার বেটির জীবন কাটলো কাম করে। কম বয়সে বিয়া দেওয়া লাগছিল, মাইয়ার এত কষ্ট কি কমবে আপা? এই সম্পদ তো আমি কোনোদিন চাই নাই। দুঃখ কইর না ভাবি, আল্লাহ যা করে চিন্তা কইরাই করে। নিশ্চিত এর পেছনে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে। কয় যে পাপে ঘরা পূর্ণ হইলে তখন আল্লাহর তরফ থেকে সাজা পাওয়া যায়। আমাকে মনে হয় ওগো পাপে ঘরা পূর্ণ হয়েছে, তাই আল্লাহ ওগো শাস্তা করতে তোমাকে পাঠাইছে। ফজিলাতুন নেসা অবাক হলো। এই কথা বলো কেন আপা? রোমেলা মাথা নাড়ে।
কমো না, তুমি তো কিছুই জানো না। এক মাজেদ ছাড়া মিয়া ভাইয়ার বাকি 2 পোলাই বদমাত। সম্পদ না হইলেও ওগো চলতো না, সম্পদের লগাই তো ওরা সব করতে পারে। এই যে তোমরা আইসো ভাই বোন, ওরা সহজেই মাইনা নিব। তোমাকে স্মরণের লাগিয়া অবশ্যই কিছু না কিছু করব। দেখো আমি তো এগোর রগে রগে চিনি, বড়ভাবে চুপচাপ সব মাইনা নিয়ে লোক না। সাবধানে থাকতে হইব ভাবি, জুফরেরও কইল সাবধানে থাকতে। স্যার, সোহাগের সাথে সম্পর্কের খবর পেয়ে আব্বা আমাকে ঘরবন্দি করে রাখে। সোহাগ গরিব কৃষকের পোলা, তাই বিয়া দিত না আব্বা। বিয়া ঠিক করে নাদেরের সাথে। বিয়ার দিন আমি সোহাগের লগে পালিয়ে যাই, বিয়া করি নিজেরা। এই যে স্যার বিয়ার কাগজ। চেয়ারে হেলান দিল রুজাইফ। বিয়ে তো হয়ে গেছে, তাহলে প্রবলেম কি? নাদেরকে একবার দেখলো সকাল, তার অসন্তুষ্ট নিয়ে বলল, 2 দিন পরে আব্বা কুয়াকাটা থেকে ধইরা আনে আমারে আর সোহাগরে। আমাকে কয় সোহাগের সাথে বিয়া তারা মানে না, নাদেরকে বিয়া না করলে সোহাগকে মাইরা ফেলবে। এইটার দেখায়া আমাকে আবার বিয়া দেয় নাদেরের সাথে। আমি তারে 1000 বার কইছি আমি বিবাহিত, কিন্তু সে শুনতেই চায় না। আমি 2 দিন পর নাদেরের কাছে থেকে আবার পালাইয়া যাই। নাদের আমাকে বিরুদ্ধে মামলা করে, সোহাগকে আসামি কইরা। আমরা জেলা জজ আদালতে বিচার চাই। তারা সমঝোতার কথা বললেও সে সমঝোতা করতেই রাজি হয় না, তারা আমাকেই লাগবে। কিন্তু স্যার আমি তারে চাই না, বিয়ে আমি সোহাগকে করছি, তার সাথে সংসার করতে চাই। আপনার বাবা কি বলে? সে আপনাকে জোর করে বিয়ে দিয়ে একটা অন্যায় করেছে, কারণ প্রথম বিয়ের পর মেয়েদের আরেকটা বিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জায়েজ না, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় বিয়ে ভ্যালিড না। নাদের নামের ছেলেটা বলল, কিন্তু স্যার, ধর্মে মেয়ের বিয়ের ক্ষেত্রে বাপ মায়ের সম্মতির কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ওর প্রথম বিয়ে জায়েজ না। ছেলেটার অতিরিক্ত কথা বলা রুজাইফ বিব্রত হলো। সকালের দিকে তাকিয়ে জানতে চাইলো, বিয়ের সময় আপনি কি প্রাপ্তবয়স্ক ছিলেন? জি স্যার, 19 বছর ছিল আমার। নাদেরের দিকে তাকালো রুজাইফ। প্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দেওয়া অপরাধ বটে। আপনি ওনার পরিবারের সাথে বসে বিবাদ মিটিয়ে নিচ্ছেন না কেন? ওর পরিবার ওকে তাজ্য করেছে স্যার, কোন সম্পর্ক রাখে না। নাদের গর্বের সাথে এলান করে। সকালের চেহারা কাদো কাদো হলো। সোহাগ প্রথমবারের মতো মুখ খুলল। স্যার, আমরা দুজনকে ভালোবাসি, বিয়ে করে সুখে সংসার করতেছি। এখন ওনার ভয়ে পালায় পালায় থাকি। এই লোক আমাদের খোঁজ পাইলে এসে জোর করে ওরে তুলে নিয়ে যায়, আটকায় রাখে। আশ্চর্য, উনি কি আপনাকে ফিজিক্যাল হতে ফোর্স করে? রুজাইফ অবাক হয়ে জানতে চাইল। সকাল ছলছল নয়নে মাথা নাড়ে। করতে চাই স্যার, স্বামীর অধিকার দাবি করে। আমার ঘেন্না লাগে স্যার, মরে যাইতে মন চায়, নিজেরই ঘেন্না লাগে। এখন আপনি আমাকে এই দোটানার জীবন থেকে মুক্তি দেন স্যার, আর পারতেছি না। সকাল হু হু করে কেঁদে দিল। নাদের তেড়ে এলো। ওর বাপে ওর লগে আমার বিয়া দিছে, বিয়ার পর বউ পালায়া যাওয়াতে আমার মন সম্মান নষ্ট হয়েছে। কেউ মাইয়া দিতে চায় না আমারে, ওরে এত সহজে ছাড়বো না আমি। রুজাইফ চেঁচিয়ে উঠল, স্টপ, এটা কোর্ট, এসব গুন্ডামির জায়গা না এটা। নাদের থমকালো। রাগান্বিত দৃষ্টিতে সকালের দিকে তাকিয়ে থাকলো। রুজাইফ সকালকে স্থির হওয়ার সময় দিল। ভাবছে কি সমাধান দেবে এই সমস্যার। এমন ইউয়ার্ড সমস্যা আগে আসেনি তার কাছে। এতক্ষণ ভেবেও কোনো সমাধান পেল না সে। কিছুক্ষণ সময় নেবে ভাবল। সকালের দিকে তাকিয়ে বলল, আপনাদের মুখের কথা তো শুনলাম, আগের সালিশের কথা শুনতে হবে, লোকজনের সাথে কথা বলতে হবে, আপনাদের কথার সত্যতা যাচাই করতে হবে। এর জন্য কিছুটা সময় দরকার আমার। আজ মঙ্গলবার, আগামী রবিবার এই বিষয়ে সিদ্ধান্ত দেব আমি। নাদেরের দিকে তাকালো রুজাইফ। আর হ্যাঁ, এই 4 দিন আপনি ওনাকে কোনোভাবে বিরক্ত করবেন না, ওনার ধারে কাছে ভিড়বেন না। যদি উল্টাপাল্টা কিছু শুনি তাহলে আপনাকে বিশেষ শাস্তি দেওয়া হবে। নাদের চুপ করে রইল। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে সিদ্ধান্তে সন্তুষ্ট না সে। ভর দুপুরে শামসুন নাহার উঠোনে বসে আছেন। লাকি পাশের চুলোতে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত। শ্যামলী মাছ কাটতে বসেছে। খুকু এসে শাশুড়ির পাশে বসলো। আম্মা, রোমেলা ফুবু আইছে। কই দেখলাম না তো। ওই পক্ষের কাছে আইছে, 7 সকালে আইসা ওই ঘরে গেছে সরাসরি, আমারে দেখা কথাও কইল না। শামসুন নাহারের মুখ তেতো হয়ে গেল। ওই হারামজাদি
কি মতলব করতাছে কে জানে। আমগো বিপদ দেখে মাগি খুশিতে লাফাইতাছে লাগে। লাকি আর শ্যামলী চোখাচোখি করলো। শাশুড়ির গালাগালি স্বভাবটা তাদের একদমই পছন্দ না, কিন্তু অপছন্দ হলেও কিছু বলার উপায় নাই। খুকু ফিসফিস করলো, আমগো সব কথা কইয়া দিতেছে মনে হয়। বেলায় যাইয়া কাজের লোক নিয়া আসছে একটা। পিরিত দেখছেন আম্মা? করুক পিরিত, কয়দিনে পিরিত থাকে দেখি। সে সময় খুকুর 2 সন্তান পলাশ শিমুল স্কুল থেকে বাড়ি ফিরল। চাচি, আজ কেয়ার নীলা আপা স্কুলে যায় নাই? বড় চাচা খোঁজ করছিল। শামসু নাহার মেজ বউকে দেখলো। কই তোমার মাইয়ারা খোঁজ রাখে কোনো? তোমাগো কি ভয় ডর নাই কোনো? এইবার কেসটা হইলে তুম করে আগে ধরুম। লাকি থতমত খেলো। স্কুলে গেছে তো আম্মা, আমি যাইতে দেখছি। তাইলে কি সেজতির বাপ মিছা কথা কইছে? লাখির চেহারা ফ্যাকাশে হলো, নিচ থেকে গলা উঁচিয়ে ডাকলো, কিয়া নীলা, কই তোরা স্কুলে যাস নাই? কেয়া নীলার সাথে সেজতির পায়ে পায়ে নিচে নেমে এলো। তোরা স্কুলে যাস নাই কেন? লাকি রেগে গেল। শ্যামলী অবাক হয়ে বলল, সেজতি, তুইও কলেজে যাস নাই? করছস কি তিনটা মিলা? সেজতি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কেয়া দাদির কোল ঘেঁষে দাঁড়ালো। একটা কাম করছে দাদি। কি কাম? তোমার সতীনের গাড়ি নষ্ট করেছি। ব্যাটার মুখটা হয়েছিল দেখার মতো, কি রাগটাই না করলো। বলে ফিক করে হাসলো কেয়া। ছি, এসব কি কথা কেয়া? শ্যামলী ধমকে উঠল। নীলা বলল, ভুল কি কইছে চাচি? ও দাদি, কও তো দেখি, এই বেডি তোমার কি? হক গলে কইতো দাদি চান 2টা বিয়ে করছিল। এতদিন বিশ্বাস করি নাই, কিন্তু কাল দেখলাম ঘটনা সত্য। 3 বউ ভয়ে ভয়ে শাশুড়ির মুখে পানে তাকায়। শামসু নাহারের মুখ অন্ধকার। হ, তোর দাদা 2টা বিয়া করছিল। ওই মুখ পরি আমার সতীন, শুনছস? খুশি হইছস তো? তার মানে ওই বেটা আমাগো সৎ চাচাতো ভাই লাগে। শামসুন নাহার তেলে বেগুনে জ্বলে উঠল। তবু কিছুই লাগে না ওই স্যারা, শুনছস? ওই শয়তান মহিলারে কোনো দিন কিছু ভাবি নাই, ওর পোলারেও ভাবুম না। আমগোর কেউ না, কান খইলা শোন, ওগোর সাথে কোনো সম্পর্ক নাই আমগো। অফিস থেকে তাড়াহুড়ো বেরিয়ে কিছু ফার্নিচারের দোকানে এলো রুজাইব। পছন্দ মতো কয়েকটা ফার্নিচার অর্ডার করে দিল। তারপর ঠিক করলো স্কুলে যাবে। তমিজউদ্দিন যে স্কুলটা তাকে দিয়ে গেছে সেটা একটু দেখা দরকার। শুনেছে এত্র এলাকায় বেশ নামকরা স্কুল অ্যান্ড কলেজ ওটা। সরকারি সাহায্য কম বেশি ভালোই পায়। রুজাইব তাচ্ছিল্য ভরে হাসলো। ওই বাড়ির লোকের আরামের ইনকাম বন্ধ করার সময় এসেছে, কিন্তু সমস্যা আছে একটা, সরকারি চাকরি করে অন্য কোনো প্রতিষ্ঠানে পদ দখল করা যাবে না। সেক্ষেত্রে কি করবে? হেডমাস্টারকে একটু অসময় স্কুলে। রুজাইবকে দেখে হতবাক হলো মাজেদুল। এই ছেলে এইখানে কি করে? সে কে এই স্কুলে বসবে? নিজের চেয়ারে বসে ঢোক গিলল মাজেদুল। সামনের অতিথির চেয়ারে বসে রুজাইব তখন চারপাশে চোখ বুলিয়ে যাচ্ছে। হেড স্যারের কামরার ডেকোরেশন বেশ চমৎকার। রুজাইব তাচ্ছিল্য হাসলো। রুজাইব তাকিয়ে হাসলো। ভালোই চলছে সব? আপনি কত বছর ধরে হেডমাস্টার চাচা যান? মাজেদুল চুপ করে রইল। মাসিক ইনকাম কেমন? সরকারি সাহায্য তো আসে ভালোই, তাই না? মাজেদুল এবারেও চুপ। রুজাইব একটু ঝুঁকে এলো সামনের দিকে। চাচা যান, আপনি একজন হেডমাস্টার হয়ে এমন কাজ করলেন কি করে? প্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার মতো ঘোর অন্যায় কি করে করলেন চাচা যান? মাজেদুলের কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। সে তুতলে জানতে চাইল, কি কও? এসব কিছুই বুঝতেছি না। কি চাও তুমি? স্কুলে কেন আইছো? নতুন ফার্নিচার অর্ডার করে আসলাম, কিছু টাকা লাগবে আমার। এই ধরেন 1,02,000। আর শোনেন,
আপনাদের যেসব ফার্নিচার আছে ওইগুলো নামিয়ে নিয়েন কালকের মধ্যে, নইলে আমি ফেলে দিব। রুজাইব উঠে দাঁড়ায়, কি ভেবে বলল, স্কুলে মাঝে মাঝে আসবো এখন থেকে। স্কুলের হিসাবপত্রের খাতাগুলো একটু গুছিয়ে রাখবেন। কেন, কি করবা হিসাব দিয়া? কি করবো তা সময়ে দেখবেন চাচা যান, কিন্তু এখন আপনার জন্য চিন্তা হচ্ছে আমার। সামনে সমূহ বিপদ কেমনে যে সামলাবেন। কিসের বিপদ? এটা একজন শিক্ষকের কাজ, কেমনে করলেন? বিবাহিত মেয়েকে জোর করে বিয়ে দেয়া, জেল হইতে পারে, খুব সাবধান চাচা যান। হতভম্বর মাজেদুলকে পেছনে ফেলে বেরিয়ে এলো রুজাইব। প্রচন্ড হাসি পাচ্ছে তার। না চাইতেও এদের বড় বড় দুর্বলতা তার হাতে চলে আসছে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। এই ইবলিশগুলোর সাথে খেলাটা বেশ জমজমাট হবে বোঝা যাচ্ছে। রুজাইব তৃপ্তির হাসি হেসে গাড়ির উঠে বসল। ফজরের নামাজ পড়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এলো ফজিলাতুন নেসা। চারপাশ দেখে গুটি গুটি পায়ে বাড়ির পেছনের দিকে এলো। পাঁচিল দিয়ে ঘেরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে রইল। স্বামীর কবরটা চোখের সামনে থাকলেও তার নজর অন্য আরেকটা কবরের উপর। ঘাস লতা পাতায় জঙ্গল হয়ে আছে কবরটা। কি নিদারুণ অবহেলা, ঠিক যেমনটা দাফনের সময় করেছিল। ফজিলাতুন নেসার বুকের ভেতরটা হু হু করে। দোয়া পড়তে পড়তে কান্নায় কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। পড়া থামিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, পারল না। বহুদিন পর চোখের সামনে কবরটা দেখে পুরনো স্মৃতিটা হামলে পড়ছে যেন। ফজিলাতুন নেসা দুহাতে মুখ ঢেকে কান্না ভেঙে পড়ল। আব্বা, ও আব্বা, তুই কেমন আছিস আব্বা? তোর কষ্ট হয়? বাপের কত প্রিয় আসছিলি তুই, সেই তোর কবর এত অযত্নে পড়ে আছে। আমার আব্বা, মাকে ক্ষমা করিস বাজান, তোরে দেখে রাখতে পারে নাই। বিড়বিড় করতে করতে কেঁদে যায় ফজিলাতুন নেসা। দীর্ঘ 20 বছরের না দেখার তৃষ্ণা আজ কান্না হয়ে ঝরে পড়ছে। চোখের জল যেন থামছেই না। অনেকটা সময় পার হওয়ার পর ফজিলাতুন নেসা থামল, সময় নিয়ে দোয়া করল, তারপর বাড়ির দিকে হাঁটতে লাগলো। বেশি কান্নার ফলে হয়তো মাথা ঘুরছে তার, শরীরটা থেকে থেকে ঢলে উঠছে। হাঁটতে হাঁটতে তাই দাঁড়িয়ে যাচ্ছে সে, কিছুটা থিতু হয়ে আবার হাঁটছে। বাসায় ঢুকবে এমন মুহূর্তে মাথাটা এমন ঘুরে উঠল যে সামলাতে না পেরে উল্টে পড়ে গেল ফজিলাতুন নেসা। কপাল মেঝেতে লেগে খানিকটা ফুলে গেল। চোখে অন্ধকার দেখছে ফজিলাতুন নেসা, চেয়েও উঠতে পারছে না। অগত্যা মেঝেতেই পড়ে রইল। অন্য কারো কামরায় শুচ্ছে বলেই হয়তো ঠিকঠাক ঘুম হচ্ছে না সেজতির। গতকালকেও সাত সকালে ঘুম ভেঙে গেছিল, আজও গেল। বিরক্ত হয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে হাই তুলল। আশেপাশে তাকিয়ে দেখল, বারান্দা থেকে নিচে ঝুঁকে দেখল কেউ বের হয়নি এখনো। দুম করে কিছু পড়ার আওয়াজটা কানে আসতেই সচকিত হলো। চোখ দিয়ে চিরুনি অভিযান চালালো। তাদের পুরনো বাড়ির সামনে ফজিলাতুন নেসাকে পড়ে থাকতে দেখে হতচকিত হলো। কোনো কিছু না ভেবেই ছুটে দোতলা থেকে নামলো সেজতি। সন্তর্পণে দরজা খুলে পা টিপে টিপে বেরিয়ে এলো। এরপর উঠোন পেরোলো ঝড়ের বেগে। ফজিলাতুন নেসাকে ধরে ডাকলো, শরীর ঝাঁকা দিল। শুনতেছেন? এই আপনি শুনতেছেন? কি হয়েছে আপনার? চোখ মেলে ফজিলাতুন নেসা সামনে উজ্জ্বল শ্যাম বর্ণের একটা মায়াবী মুখ উকি দিচ্ছে। ফজিলাতুন নেসা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হঠাৎ মাথাটা ঘুরায় উঠল, টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। কিভাবে জানো? এখন ওঠার চেষ্টা করে পারতেছি না, চোখে অন্ধকার দেখতেছি। তুমি একটু ধরলে উঠতে পারবো। সেজতি ইতস্তত বোধ করে। মুরব্বী মানুষ ফেলে যাওয়া যায় না। ফজিলাতুন নেসা জবাবের আশায় তাকিয়ে আছে দেখে সেজতি তার হাত বাড়িয়ে দিল। নেন, ধরেন আমাকে, দেখি উঠতে পারেন নাকি। নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে ফজিলাতুন নেসাকে টানলো সেজতি। বার কয়েক চেষ্টার পর যখন উঠে দাঁড়ানো সেজতির শরীর ঘেমে গেছে। ফজিলাতুন নেসা সেজতিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, অসহায় মুখ করে বলল,
আমাকে একটু ঘরে দিয়ে আসো সোনা, নাইলে আবার পড়ে যাব। সেজতি ফজিলাতুন্নেসার কাঁধ জড়িয়ে ধরে বলল, চলেন তাড়াতাড়ি। অনেক কষ্টে পা টেনে টেনে হেঁটে এলো ফজিলাতুন্নেসা। বসার ঘরে চেয়ার টেনে বসিয়ে দিল। রোমেলা তাদের দেখে হাউমাউ করে উঠল। ও ভাবি, কি হয়েছে তোমার? ফজিলাতুন্নেসা ভয় পেয়ে গেল, বারবার উপরে তাকালো। রোমেলাকে ইশারা করলো, চুপ করো বাবু, চেঁচাইও না, রুজাইফ টের পাইলে খুব হাঙ্গামা করবেন। রোমেলা এবার গলার স্বর খাদে নামিয়ে জানতে চাইল, কি হয়েছে তোমার? মাথা ঘুরায় পড়ে গেছিল উঠানে, আমি দেখে ধরে নিয়ে আসলাম। একা একা কই গেছিলা ভাবি? আমারে ডাকলে না কেন? তুই ঘুমাইছিলে তাই বিরক্ত করি নাই, একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাব। বুবু রুজাইফকে কিছু বইল না, আমি একটু শুয়ে থাকি। তুমি পারলে সকালে রুটি ভাজি আর ডিম ভেজে দিও রুজাইফকে। রোমেলা মাথা দুলালো, তুমি চিন্তা করো না ভাবি, আমি সকালে খাওন বানাইতেছি, তুমি শুয়া ঘুমাও গা। সেজতি দাঁড়িয়ে থেকে বিরক্ত হচ্ছিল। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ফজিলাতুন্নেসা ডাকলো, ও সোনা, তোমার নাম কি গো? ও মাজেদুরের মাইয়া সেজতি। রোমেলা জবাব দিল। ফজিলাতুন্নেসা খানিকক্ষণ তাকিয়ে থেকে সেজতিকে দেখলো। খুব মিষ্টি চেহারা হয়েছে মাশাআল্লাহ। আমাকে চেনো তো? আমি তোমার দাদি হই, কিন্তু রুজাইফ আমাকে দিদা বলে, তুমিও দিদাই রাইকো। সেজতি জবাব দিল না, মনে মনে মুখ ভেংসি কাটলো। তোমারে দিদা কইতে ঠাকা পড়ছে আমার। তোমার এই কুংফু পান্ডা নাতির দিদা ডাকুক। সে নিরীহ মুখ করে দাঁড়িয়ে থাকে। তার আসলে চিন্তা হচ্ছে ভীষণ। কেউ যদি জেনে যায় সে ঘরে নাই তাহলে কি হবে? সে যদি ইতি উতি করে। ফজিলাতুন্নেসা বলল, আমাকে একটু তোমার দাদার ঘরে দিয়ে আসো, বসে থাকতে কষ্ট হইতেছে। সেজতির মাথা দুলিয়ে ফজিলাতুন্নেসাকে ধরল। ধীর পায়ে হেঁটে তমিজউদ্দিনের কামরায় গেল ওরা। ফজিলাতুন্নেসাকে শুইয়ে দিয়ে সেজতি বিদায় নিল। ফজিলাতুন্নেসা মমতা ভরে ওর মাথায় হাত বুলালো। মন চাইলে আইসো আমার কাছে, কোনো বাধা নাই আমার তরফ থেকে, বরং খুশি হব আমি। হাজার হোক, সবাই তমিজউদ্দিনের বংশ। বসার ঘরে রোমেলাকে পেল না। সেজতি বেরিয়ে আসবে এমন সময় দোতলার নিচের কামরা দিয়ে নজর গেল। প্রিয় কামরার দরজার সামনে প্রিয় পর্দাটা ঝুলতে দেখে থমকে গেল তার পা। খুব মনটা চাইছে নিজের রুমটা একবার দেখতে। ওটার কি কেউ থাকে? কে থাকবে? ওই কুংফু পান্ডা? ওই বেডা নিশ্চয় মেয়েদের কামরায় থাকবে না। একবার দেখে আসি না হয় প্রিয় কামরাটা। ভূতগ্রস্তের মতো পায়ে পায়ে দোতলায় উঠে এলো সেজতি। এক অমোঘ টান অনুভব করতে নিজের মধ্যে। দ্বিধান্বিত পা জোড়া থেমে যেতে চাইলেও মনের ইচ্ছের কাছে ধোপে টেকে না। নিজের অতি পরিচিত কামরার সামনে দাঁড়ালো সে। চাপানো দরজা ঠেলে ভেতরে ঢুকলো ভয়ে ভয়ে। ঢুকেই ফাঁকা কামরা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজের প্রিয় জিনিসগুলোতে হাত বুলিয়ে দেয়। ড্রেসিং টেবিলের আয়নায় ঘুরে ফিরে নিজেকে দেখে। কিছুক্ষণ চেয়ারে বসে টেবিলের জিনিসপত্র নাড়াচাড়া করে। গোছানো বিছানা দেখে তার ঘুম পায়। পরক্ষণে মনে পড়ে বিছানায় চুলকানির গুঁড়ো ছিটিয়েছিল। সাবধানে আলমারি থেকে আরেকটা চাদর বের করে বিছিয়ে নেয় সে। তারপর গুটিসুটি মেরে শুয়ে গেল। অতি পরিচিত বিছানায় শরীর ঠেকাতেই আরামের চোখ মুদে এলো তার। দু হাতে বালিশ আঁকড়ে ধরে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল সেজতি। বিশ্রী স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল রুজাইফের। তাড়াহুড়ো করে দোতলা থেকে নেমে এলো, দিদার ঘরে ঢুকলো। তাদের চুপচাপ ঘুমাতে দেখে বুকটা ধপ করে উঠল। এত বেলায় দিদা শুয়ে আছে কেন? কোনো দিন তো এমন হয় না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দিদা। রুজাইফ ভয় পেয়ে দিদার কপালে হাত দিল। মন দিয়ে শ্বাস চলছে কিনা দেখলো।
দিদার কপালে খানিকটা গরম দেখে স্বস্তি পেল সে। মৃদু স্বরে ডাকলো, ও দিদা, তুমি ঠিক আছো? আজ এখনো শুয়ে আছো যে? ফজিলাতুন নেসা চোখ মেলল সাথে সাথে। রুজাইবকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো না মোটেও। দু একদিন পর পর রুজাইব স্বপ্ন দেখে তার কাছে ছুটে আসে। সে শুয়ে থেকে জানতে চাইল, আবার স্বপ্ন দেখছিস? রুজাইব নীরবে মাথা দুলায়। ফজিলাতুন নেসা মৃদু হাসলো, কতবার বলবো যে সকালের স্বপ্ন শয়তানে দেখায়, ফজরে না উঠলে এমনই হবে, বুঝলি? রুজাইব মাথা চুলকে লাজুক হাসলো। সকালে উঠতে চাই দিদা, কিন্তু ঘুম না ভাঙলে কি করব বলো? বুঝেছি, রাত জেগে ফোন দেখলে এমনই হবে। এবার যা, ফ্রেশ হয়ে নাস্তা খেতে আয়, অফিসে যেতে হবে তো। যাচ্ছি। তুমি নামবে? হাত ধরবো? না, আর একটু শুয়ে থাকি, নাস্তা হলে রোমেলাবু ডাকবে বলল। রুজাইব মাথা নেড়ে রুম থেকে বেরোয়। চেহারা জুড়ে চিন্তার রেখা। দিদা কি ব্যথা পেয়েছে কোনোভাবে? চেহারাটা কেমন যেন লাগলো। আনমনা হয়ে দোতলায় উঠল সে। এদিকে ফজিলাতুন নেসা শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু পারল না। বারবার চেষ্টা করে ব্যথায় কুকড়ে উঠছে। কোমরে ভীষণ ব্যথা, একদম নড়াচড়া করতে পারছে না। চিন্তা হলো তার। রুজাইব টের পেল হাঙ্গামা বাঁধাবে নিশ্চয়, তার আগেই ব্যথার ওষুধ খেতে হবে। ফজিলাতুন নেসা রোমেলাকে ডাকতে লাগলো নিঃস্বরে। খানিকটা সময় শরীর চর্চা, তারপর গোসল করে অফিসের পোশাক গায়ে চাপিয়ে তৈরি হয়ে নিল রুজাইব। কোটোটা হাতে নিয়ে কোনার ঘরের দিকে পা বাড়ালো। দুদিন হলো সকালে বেরোনোর আগে এই ঘরটা একবার উকি দেয়। আজও দিবে ভাবলো, কিন্তু দরজা চাপানো দেখে ওর ভুরু কুঁচকায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অদ্ভুতপূর্ণ দৃশ্যটা ওর চোখে এলো। ওর নজরে এলো। কালকের মেয়েটা গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে। রুজাইব এগিয়ে এসে মেয়েটার মুখের উপর ঝুঁকলো। গভীর নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরেকটু মনোযোগ দিতেই টের পেল মেয়েটার চেহারায় অদ্ভুত প্রশান্তি। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ আরামে ঘুমাচ্ছে। রুজাইব চরম বিস্ময়ে বিস্মিত। এই মেয়ে এখানে এলো কি করে? কেউ দেখেনি একে? এ কেমন পাগল রে বাবা! আরেকজনার ঘরে এসে এভাবে কেউ ঘুমায়? পরক্ষণেই মনে হলো হয়তো এই কামরাটাই মেয়েটাই থাকতো। নিজের রুম ছেড়ে দিতে ভালো লাগছে না, লুকিয়ে চুরিয়ে এসে ঘুমাচ্ছে। ভাবনাটা মাথায় আসতেই রাগার বদলে হেসে দিল রুজাইব। মন দিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। দেখতে বেশ কিউট আছে। লম্বা বেনুনিটা বালিশের উপর হেলায় পড়ে আছে। বুজে থাকা নয়নের পাপড়িগুলো হুটহাট কেঁপে উঠছে। চিবুকের মাঝ বরাবর সূক্ষ্ম একটা ভাঁজ পড়ায় আদুরে ভাব স্পষ্ট হয়েছে। বালিশটা বুকে জড়িয়ে ডান হাতটা গালের নিচে রেখে কেমন ভাবুকের মতো শুয়ে আছে। একদম কিশোরী বালিকা যেন। বয়স কত হবে মেয়েটার? 18-র বেশি হবে বলে মনে হয় না। রুজাইব দেখলো চুলগুলো বাতাসে ওড়াউড়ি করে মেয়েটার চোখের উপর পড়ছে, আর বিরক্তিতে ভুরু কুঁচকে যাচ্ছে মেয়েটার। দেখতে দেখতে নিজের অজান্তেই চোখে ঘোর লাগে রুজাইফের। নিচু হয়ে হুট করে ফু দিয়ে চুল উড়িয়ে দিল। এমন সময় চোখ মেলে চাইল সেজতি। মুখের উপর রুজাইফের মুখ। ভয়ে চিৎকার দিতে যাবে এমন সময় রুজাইফ হাত দিয়ে ওর মুখ চেপে ধরল। রাগ উঠে গেল মুহূর্তেই। হিসিয়ে বলল, আরেকজনের ঘরে এসে ঘুমিয়ে আছো, আবার চিৎকার করে লোক জানান দিতে চাইছো? প্ল্যান কি তোমার? সেজতির চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। সে সজোরে মাথা নাড়ালো। রুজাইব বলল, কি বলতে চাও? তুমি আসনি ভূত নিয়ে এসেছে তোমাকে? সেজতি আবারও মাথা নাড়ে। রুজাইব বলল, তুমি নিজেই তো আসতো ভূত নেই। ভূতের এত সাহস হবে যে তোমায় এখানে নিয়ে আসবে? ভূত তোমাকে দেখে ভয় পেয়ে পালাবে আরো। বলো কেন এসেছো এই ঘরে? সাহস হলো কি করে? সেজতি রুজাইফের হাত ছাড়াতেই চাইলে রুজাইব শাসালো। হাত সরাচ্ছি, খবরদার চেঁচামেচি করবে না। ঘরের বাইরে আওয়াজ গেলে তোমার খবর করে ছাড়বো। রুজাইব হাত সরিয়ে নিতেই
সেজতি ঘন ঘন শ্বাস নেয়, একটু ধাতস্থ হয়ে তেড়ে এলো। মাইরা ফেলতে চাইছেন আমারে? হ্যামনে কাউরে ধরে, শালা কুম্ফু পান্ডা কোথাকার। এই কি বললে? রুজাইব ও তেতে উঠল। শালা বললে কাকে? আপনাকে। ভয় না পেয়ে জবাব দিল সেজতি। রুজাইব কঠোর গলায় বলল, আমি তোমার শালা লাগি কোন দিক দিয়ে? বরং তোমার ভাই আমার শালা হইতে পারে। আমার ভাইয়ের ঠেকা পড়ছে আপনার শালা হওয়ার। রুজাইব বাঁকা হাসলো। পড়তেও পারে। সেজতি উঠে দাঁড়ালো। এই সরেন তো, যাইতে দেন আমাকে, ফাউল কথা কবেন না একদম। রুজাইব পথ আটকে দাঁড়ালো। এখন কোথায় যাবে? নিচে যামু, ঘরে আমারে না পাইলে আব্বা হাউ কাউ করব। এখন এভাবে যাওয়া চলবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। সেজতি থমকে গেল। ভেবে দেখলো রুজাইফের কথা ভুল না, কেউ তাকে আসতে দেখে নাই। এখন যাইতে দেখলে সমস্যা, তার বাড়ির কেউ দেখলে তো বিশাল ঝামেলা হবে। ভয়ে চুপসে গেল সেজতি। সে রুজাইফের দিকে তাকালো। লোকটা কেমন করে তাকিয়ে আছে দেখো, বেয়াদব বেটা। রুজাইফ জানতে চাইলো, কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? সেজতি ঝাঁঝিয়ে উঠল। আপনারে কমু কেন? বলবে না? আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে ডেকে আনি, দেখাই তার মেয়ের কীর্তি। রুজাইফ পা নাড়াতেই সেজতি বলে উঠল, সেজুতি, আমার নাম সেজুতি, কলেজে ভর্তি হয়েছি এই বছর। রুজাইফ পা বাড়াতেই সেজতি বলে উঠল। নাম শুনে চকিত হলো রুজাইফ। এত সুন্দর নাম আশা করেনি সে। অবশ্যই এই চেহারার সাথে নামটি মিলে যাচ্ছে কেন যেন। ওকে নীরব দেখে সেজতি ক্ষোভ ঝাড়ল। শব্দ স্বপ্নের কোন থেকে আইসা আমাগো ঘর দখল কইরা নিছেন? এত শখ কইরা ঘরখান সাজাইছিলাম, এখন অন্য কোথাও ঘুম আসে না ঠিক মতো। রুজাইফ কৌতুকের ভান করল। তাই? আর এতদিন ধরে যে তোমার বাপ চাচারা আমাদের ভাগের জিনিস খাইতেছে, তার কি হবে? ভাই দেবে, তুমি কার মেয়ে? হেডমাস্টারের? মোটেও আমার বাবা চাচা কারো জিনিস মাইরা খায় নাই, মিথ্যা কথা কইতাছেন আপনি। রুজাইফ এবার দু কদম এগিয়ে এসে সেজতির গাল চেপে ধরল। আমি মিথ্যা বলি না ডেয়ার গার্ল, মিথ্যাবাদী তোমার বাবা চাচা সহ পুরো গোষ্ঠী। ব্যথা কোকিয়ে উঠল মেয়েটা, তার মধ্যে সাপের মতো ফোঁস করল। আপনিও এই গোষ্ঠীর পোলা, গোষ্ঠীরে গাইল দেওয়া মানে নিজেরে গাইল দেওয়া। সেজতির জবাব শুনে কথা হারালো রুজাইফ। এতটুকু পুচকে মেয়ে কেমন কথার পিঠে কথা বলছে দেখো, এতটুকু ভয় ডর নেই। রুজাইফ কিছু বলতে যাচ্ছিল, তার আগে রোমেলার কণ্ঠ শোনা গেল। তাকে নাস্তা খেতে ডাকছে মৃদু স্বরে। নার্ভাস হয়ে সেজতির চোয়াল ছেড়ে দিল সে, আঙুল উঁচিয়ে শাসায়। তোমাকে তো আমি পরে দেখে নেব, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় হও এখান থেকে। আর কখনো যেন না দেখি এ বাড়ির আশেপাশে, না হলে আমার চাইতে খারাপ কেউ হবে না। বলে রুম থেকে বেরিয়ে এলো। সেজতি সেদিকে তাকে মুখ ভ্যাংচায়। আমার ঘরে নাকি আমি আসবো না? আসবো, 100 বার আসবো। ঘড়ির দিকে তাকে আটকে উঠল। কাল কলেজে যায়নি, আজও না গেলে বাবা কি করে জানে না। ভয়ে ভয়ে বারান্দার দরজায় উকি দিল সেজতি। মা চাচিরা কে কোথায় আছে দেখার চেষ্টা করলো। সে চায় না কেউ ঘুণাক্ষরেও টের পাক সে এখানে এসেছে। উকি দিয়েই সরে এলো। মা চাচি দাদি সবাই উঠানে। চিন্তার ঠোঁট কামড়ে উঠল সেজতি। এখন এত লোকের মাঝে সে ঘরে ঢুকবে কি করে? তাছাড়া এখন না গেলে তো মা কিছুক্ষণ পর তার খোঁজ করবে। তখন যদি তাকে রুমে না পায় তাহলে? উত্তেজনায় ঘামতে লাগলো সেজতি। কিছুক্ষণ অপেক্ষা করে আবার উকি দিল। দেখলো শামসুন নাহার আর শ্যামলী ঘরে যাচ্ছে। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে এলো পায়ে পায়ে। চারপাশে সতর্ক দৃষ্টি ফেলে রুজাইবদের বাড়ি থেকে বেরোলো। আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করলো লাকি সরে যাওয়ার। 10 মিনিট পার হওয়ার পরেও লাকি কোনো নড়চড় নেই। অধৈর্য হয়ে যাচ্ছে সেজতি। তখনই ভাগ্যক্রমে লাকি ঘরে ঢুকলো কিছু আনতে। এই সুযোগে সেজতি এক ছুটে ও পাশের দালানে পৌঁছে গেল। কোনো রকমের দরজা পার হয়ে সিঁড়ির গোড়ার দাঁড়িয়ে পড়ল। শ্যামলী সবজির বোল্ট হাতে স্টোররুম থেকে আসছিল।
সেজতিকে দেখে ভুরু কুচকে তাকালো। তুই কই গেছিলি? সেজতি নার্ভাস হয়ে হাসলো ঠোঁট টেনে। কই যামু? হ্যাঁ, মানলাম নিচে, কলেজে যাইতে হবে না? ওহো, ওগো দুই বোনের ডাকস নাই কেন? স্কুল আছে না ওগো? আচ্ছা, ডাকতেছি। সেজতি হাত ছেড়ে উপরে উঠতে শুরু করে। শ্যামলী পিছু ডাকে। শোন, আজ কোনো ঝামেলা করবি না। কাল রাইতে তোর বাপ রাগ করছে, কলেজ কামাই দিতে না করছে। সেজতি মাথা দুলিয়ে সাই দিয়ে দোতলায় উঠে গেল। শ্যামলী সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা নিজের কামড়ার জন্য মনে মনে কষ্ট আছে বোঝে সে, কিন্তু কি করবে? মেনে নেওয়া ছাড়া। নিজের ঘরে থাকার শান্তি আবার কবে হবে জানে না। পিয়ন এসে খামটা হাতে দিতেই ভ্রু কুচকে গেল মাজেদুলের। খামের উপর প্রেরকের নাম দেখে তার কোঁচকানো ভ্রু আরো কুঞ্চিত হলো। দ্রুত হাতে খাম খুলে কাগজটা বের করলো। কাগজটা পড়তে পড়তে হাত কেঁপে উঠল তার। তপ্ত হচ্ছে মেজাজ। অসন্তুষ্ট হয়ে চেয়ারে হেলান দিল। এই কাজ কে করলো আবার? ভাইজান আছেন? সাজেদুলের গলা শুনে সাথে সাথে উত্তর দিল, আয়। সাজেদুল ভেতরে ঢুকে চেয়ারে বসলো। ভাইকে চিন্তিত দেখে জানতে চাইল, কিছু হয়েছে ভাইজান? মাজেদুল কাগজটাই এগিয়ে দিল। সাজেদ কাগজে চোখ বুলাতে বুলাতে অবাক নেত্রে ভাইয়ের দিকে তাকালো। এ কাম কখন হইল? এখনই। কি করবেন এখন? কিছু করার আছে, যাওয়া লাগবে। এসব গ্রামের মানুষের কানে গেলে কি হইবে বুঝতেছেন? আমাদের বাড়ির বদনাম, স্কুলের বদনাম, আরও মাইয়া আছে বাড়িতে, তাগো বিয়া শাদি। সাজেদুলের কণ্ঠে অসন্তুষ্ট। মাজেদ গুম হয়ে বসে রইল। সাজেদ বলল, ভালো উকিল ধরা লাগবো ভাইজান, উকিল ছাড়া কথা কওয়া যাইব না। শম্ভু কাকাকে একটু খবর দে, কথা কইয়া দেখি কি কয়। সাজেদ মাথা নাড়ে। আরেকটা খাবার খবর আছে। মাজেদ বাধ্য হয়ে জানতে চাইল, কি খবর? ওই পোলা জজ কোর্টের জজ সদরে পোস্টিং পাইছে। কস কি? বিস্ময়ে হতভাগ মাজেদ। সাজেদ মাথা দুলালো। আমি ওই দিন ইউএনও অফিসে গিয়েছিলাম, তরে সেইখানে দেখলাম। পরে খোঁজ খবর নিয়ে জানলাম সে জজ হইয়া আইছে এখানে। তাহলে এখন কি করুম? অত সবাই নিজের ইশারায় নাচাইব? কি করব জানি না, তয় প্রচুর ক্ষমতা তার। শুনলাম চাকরির রেপুটেশন অনেক ভালো। আগে ফরিদপুরে আসিল, সেখানে খোঁজ খবর নিয়ে দেখছি সবাই এক নামে চেনে। মাজেদুল চিন্তিত হয়ে উত্তর দিল, বোঝা যাইতেছে অনেক পরিকল্পনা করেই এখানে আইছে। ফজিলাতুন্নেসা সবকিছু শোধ নিব লাগে। সাজেদ চতুর লোকের মতো হাসলো। সবার কোনো না কোনো দুর্বলতা থাকে ভাইজান, অগো আছে। আমগো উচিত হইব অগো দুর্বলতা খুঁজা বাইর করা। সাজেদের কথায় নিগ্র মানে বুঝতে বেগ পেতে হলো মাজেদের। কি করতে চাস? কইতাছি অগো দুর্বলতা জান না রাখুম। ওরা বেশি লাফালাফি করবো তো সেই দুর্বলতায় আঘাত হানামু, বুঝছেন? বুঝেছে মাজেদ, তবে কেন যেন কোনো কিছুতেই কোনো ভরসা পাচ্ছে না। বারবার মনে হচ্ছে এই ছেলে তাদের থেকে সবকিছু কেড়ে নেবে। মনকে কোনোভাবেই বুঝ দিতে পারছে না। ওই পোলা বলে স্কুলে আইছিল, কিছু কইছে আপনারে? হিসাবের খাতা গুছায় রাখতে কইছে। হ্যাঁ নাকি দেখবো? সেও টাকা কথাটা বলতে পারল না কেন যেন। কেন পারল না নিজেও জানে না। গতকাল সারাদিন কয়েক জায়গায় ছোটাছুটি করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছিল রুজাইব। তারপর প্রফেশনাল কিছু পড়ালেখা করতে করতে বেশ রাত হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে। এত সাত সকালে ঘুম ভেঙে যাওয়াতে বিরক্ত হলো। মাথায় বালিশ দিয়ে উঠে রইল, মাথায় বালিশ দিয়ে পড়ে রইল, কিন্তু বেশিক্ষণ থাকা সম্ভব হলো না। নিচ থেকে হইচই এর আওয়াজ বাড়ছে। বালিশ সরিয়ে কান খাড়া করল রুজাইব। পরিচিত কণ্ঠে কানে আসতেই লাফিয়ে উঠে বসলো। দরজা খুলে বেরোতেই কেউ তার গলা ধরে ঝুলে পড়ল। দা ভাই, তোমাকে মিস করছিলাম। রুজাইব বিস্ময়ে বোবা প্রায় হতবাক হয়ে বলল, নাদিরা, তুই কিভাবে? নাদিরা রুজাইফের গলা ছেড়ে দিয়ে খিলখিল হাসিতে লুটিয়ে পড়ছে।
কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? একা কিভাবে এলি? রুজাইফের বিস্ময় বোধ কাটেনি এখনো। পাগল হয়েছো? একা আসবো? মা ছাড়বে? আমরা সবাই এসেছি, তোমাদের মিস করছিলাম তো। ফুমাও এসেছে? উত্তর শোনার প্রয়োজন বোধ করল না রুজাইফ। লাফিয়ে নিচে নামলো। ফজিলাতুন্নেসা চেয়ারে বসে আছে। তার সামনে সোফায় কাম বেডের উপর নিমা, হাশেম, নাহিয়ান। নোমেলা নিমাকে জড়িয়ে ধরে আছে। নিমার চোখ দুটো ভেজা। ফজিলাতুন্নেসা রুজাইফকে দেখে অভিযোগ করল, তোর ফুপুমার কাণ্ড দেখেছিস? একা একা চলে এসেছে এত দূর। রুজাইফ এগিয়ে এসে সালাম করলো ফুপা ফুপুকে। ফুমা কিভাবে এলো? নিমা রুজাইফের মাথায় হাত রেখে আদর করে। আর বলিস না, তোরা আসার একদিন পর থেকে এরা আমার মাথা খেয়ে নিচ্ছে এখানে আসবে বলে। বাধ্য হয়ে আসতেই হলো। রুজাইফের মুখ আনন্দে উত্তাসিত। সত্যি বলতে খুব খুশি হয়েছি। যদিও আমি চেয়েছিলাম খানিকটা গুছিয়ে নিয়ে তোমাদের ডাকবো, কিন্তু এভাবে কেউ আসে, কাল রাতে আমাকে জানাতে পারতে। আমি সব ব্যবস্থা করে রাখতাম। না বলে এলে পথে বিপদ হলে কি করতাম বলো তো? হাশেম স্বভাব সুলভ সরল হাসি দিল। কোনো সমস্যা হয় না রুজাই বাবা। আমরা লঞ্চে এলাম। ঘাটে নামার পর একটা পোলার লগে দেখা হইল, সেই সব সাহায্য করলো। নাইহান খুশিতে লাফিয়ে উঠল। ব্রো জাস্ট চিল, কোনো সমস্যা হয়নি আমাদের, বরং আমরা বেশ এনজয় করেছি জার্নিটা। জীবনে প্রথমবার এমন জার্নি করলাম, আমার তো খুব মজা লেগেছে। আচ্ছা ভালো হয়েছে, এখন যা তুই ফ্রেশ হয়ে নে, উপরে 2 নম্বর ঘরে সবকিছু আছে দেখ। নাহিয়ান খুশি হয়ে গেল। নিজের ব্যাগ নিয়ে উপরে গেল। নাদিয়া উপর থেকে চেঁচালো, দা ভাই, কোনার ঘরটা আমার জন্য সাজিয়েছো তাই না? কি দারুণ সুন্দর দা ভাই, থ্যাংক ইউ সো মাচ। রুজাইফ বলতে পারল না সে যে ঘরটা সাজায়নি। ওর ইচ্ছে ছিল ওই ঘরটা নিজের মতো সাজিয়ে সে নিজে থাকবে। তবে নাদিয়ার উচ্ছ্বাস দেখে সে চুপ করে রইল। এমনকি ওই ঘরে থাকার জন্য মানাও করতে পারল না। হেসে উত্তর দিল, পছন্দ হয়েছে তোর? আলবত হয়েছে, না হয়ে উপায় আছে? আমার দা ভাই নিজে সাজিয়েছে, সব বেস্ট জিনিস নিয়ে। আরেকজনের রুচির প্রশংসা নিজের নামে নিয়ে খুশি হচ্ছে না রুজাইফ। তার অহমে আঘাত লাগবে ভীষণ। কিছু না করতে পেরে উল্টো রাগ হচ্ছে ভীষণ এই ডিয়ার গালের উপর। এই সেজুতি আপা, দেখো দেখো। কেয়া আঙুল উঁচে সামনে বারান্দায় নির্দেশ করলো। সে যদি দেখলো তার রুমের বারান্দায় কেশা দুরস্ত পোশাক পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার সিল্কি ঘন কাঁধ পর্যন্ত কাটা চুলগুলো হাওয়ায় দোল খাচ্ছে। ফর্সা ত্বকে লাল রঙের ফ্রকটা এমনভাবে ফুটে আছে যেন প্রসবফুটিত গোলাপ। বয়স আনুমানিক 14-15, তার মানে কেয়ার বয়সী মেয়েটা। সেজতি ঝুলঝুলে চাহনি দিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। মেয়েটা তার লাগানো গাছগুলো দেখতে মুগ্ধতা নিয়ে পানি দিচ্ছে সম্ভবত। কে মেয়েটা? এই কুংফু পান্ডার বোন? এত সুন্দরী? কেয়া পাশ থেকে ফিসফিস করলো, কি সুন্দর দেখতে, আবার পোশাকটাও কি সুন্দর। শহরে থাকে লাগে তাই না আপা? সে যদি জবাব দিল না, উল্টো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। কেয়া আবারও ডাকলো, এই আপা, ওই বাড়িতে আর কে কে থাকে? সে যদি বিরক্ত হয়ে বলল, কেন, তুই যাই না কি করবি? ওরা কি আমাকে কেউ না? কেউ না, কেউ তো লাগে, তাই কইতেছিলাম আর কি। যায় না রাখা ভালো, এই বাড়িতে তো থাকুম সেই জন্য। আমারে জিগায় লাভ কি? আমি কি ও করে চিনি আগে থিকা? তোর আব্বা অথবা চাচারে জিগা। এরা কিছু কইতো না। কেয়া মুখ বাঁকায়, তাইলে চুপ থাক, আমার মাথা খাইস না। কেয়া মুখ কালো করলো। সে যদি আপা সবসময় এমন করে, কিন্তু বলতে চায় না, উল্টো খালি বকা দেয়। কিছু বলতে চায় না, উল্টো খালি ধমক দেয়। এদিকে সেজতির পুরো মনোযোগ তার বারান্দায় নিবদ্ধিত। দেখছে সে এই মেয়েটাকে। কিছুক্ষণ পর রুজাইফ এসে দাঁড়ায়। মেয়েটা উচ্ছ্বাসিত হয়ে কি যেন বলছে। রুজাইফ হাসি মুখে তার কথা শুনছে। সেজতি অবাক হয়ে দেখল
সর্বদা রাগান্বিত থাকার রুজাইফের চেহারায় বাচ্চা সুলভ হাসি ফুটে আসে। সে যদি মনে মনে বিড়বিড় করল, এই লোক হাসতেও পারে। হুট করে সেজতির সাথে চোকাচোকি হলো রুজাইফের। সাথে সাথে মুখটা কঠিন হলো তার। মেয়েটার হাত টেনে ঘরে নিয়ে গেল, শব্দ করে দরজা লাগিয়ে দিল। সেজতির তীব্র অপমান বোধ হলো। বিক্ষিপ্ত মনে ভুরু কুঁচকে সে তাকিয়ে রইল তার চিরচেনা বারান্দার দিকে। সন্ধ্যায় দিদার ঘরে চা খাওয়ার নামে গল্পের আসর বসেছে। গল্পের মধ্যমণি রুজাইফ, ওকে ঘিরে বাকিরা বসে আছে। রুজাইফ নাদিরা আর নাহিয়ানের দিকে তাকালো। তোরা আপাতত বাড়ির বাইরে যাবি না, কোথাও ঘুরতে মন চাইলে আমাকে বলবি, আমি নিয়ে যাব। আর আমি স্কুল কলেজের খোঁজ করছি, সদরে ভর্তি করাবো তোদের দুজনকে, একই জায়গায় দেবো যাতে একসাথে যাওয়া আসা করতে পারিস, ঠিক আছে? ঠিক আছে ব্রো, কিন্তু একটা কথা বলো তো, নতুন জায়গায় এসেছি, একটু ঘুরে বেরোবো না? এইভাবে বাড়িতে বসে থাকা যায়? সকালে ছাদে উঠে দেখেছি এবারের আশপাশটা বেশ সুন্দর। রুজাইফের চোয়াল শক্ত হলো। এবাড়ির আশেপাশে যত সুন্দর, এবাড়ির মানুষগুলো তত ভয়ঙ্কর। তোদের নিয়ে কোনো রিস্ক নিতে চাই না আমি। আর ফুপা, আপনিও যখন তখন ঘর থেকে কোথাও যাবেন না, বাইরে বের হয়ে অবশ্যই ফুমাকে বলে যাবেন, আর কারোর সাথে আলাপে যাবেন না, ঠিক আছে? হাশেম বাধ্য ছেলের মতো মাথা দুলালো। ফজিলাতুন্নেসা বসে বসে সব দেখছে, হুট করে বলে বসলো, এত সাবধান থাকার কিছু নাই রুজাইফ, ওরা তোর পরিচয় পাইলে কিছু করার সাহস পাবে না। তাছাড়া এক বাড়ির মধ্যে থেকে এত কিছু মাথায় রাখা যায় না। আসলে এই বাড়িতে এখন যারা আছে তাদের কেউই আমাদের সম্পর্কে জানে না ঠিকঠাক। তাদের থেকে খারাপ কিছু আশঙ্কা করা ঠিক না। রুজাইফ বিরক্ত হলো। দিদা, এসব কথা বলো না প্লিজ। ও বাড়ির কেউ যে আমাদের নিয়ে ভালো কথা বলবে না তা জানা আছে ভালো মতো। যারা নতুন তারা তো বড়দের কথাই বিশ্বাস করবে। আর ধরো যদি আমাদের নামে উল্টাপাল্টা নাও বলে, তবুও বংশের ধারা বলেও একটা কথা আছে। ওরা কারণে অকারণে আমাদের হিংসে করবে, ক্ষতি করার চেষ্টা করবে। সেজন্য আমাদের জানা বা চেনার কোনো প্রয়োজন হবে না। আমি বলছি সবাই সাবধান থাকবে তো থাকবে, বেশি কথা বাড়িয়ে লাভ কি? নাদিরা রুজাইফের হাত ধরলো। আচ্ছা ঠিক আছে দা ভাই, আমরা কোথাও যাব না তোমাকে না জানিয়ে, ঠিক আছে? এত প্যানিক হলো না রে বাবা। রুজাইফ হেসে দিল। নিমা এতক্ষণ চুপ করেছিল, এখন সে মুখ খুলল। এই বাড়িতে না থাকলেও হয় না রুজাইফ? মা বলছিল শহরে বলে একটা বাড়ি আছে, তাহলে আমরা সবাই ওই বাড়িতে থাকলেই তো হয়। রুজাইফ মাথা নাড়ে। সবকিছু এত সহজ ভেবো না ফুমা। হুট করে উড়ে এসে সব দখল করে নিতে চাইলে ওরা কি সহজে ছাড়বে? ওখানে থাকলে ওরা সহজে অনেক শয়তানি করতে পারবে। ওরা কেমন তা তো আর তোমাকে বলার দরকার নেই। আমাদের ক্ষতি করার কোনো অপশন পেলে ছাড়বে না, তাই রিস্ক নেব না আমি। একটা কথা মনে রেখো, শত্রুর যত কাছে থাকবে তত নিরাপদ থাকবে। রুম জুড়ে নীরবতা নেমে এলো। রুজাইফ গলা নামালো। খুব সহজে কাউকে বিশ্বাস করবে না, কারো কাছে কোনো গোপন কথা বলবে না। অন্তত কিছুদিন তোমরা আমার কথা মেনে চলো। সম্পদের বিলি বন্টন হোক, আমাদের ভাগের জিনিস বুঝে নেই, তারপর আর এখানে থাকার প্রশ্নই ওঠে না। তবে সবকিছু ঠিকঠাক হওয়ার আগ পর্যন্ত ঘুণাক্ষরেও কারো কিছু বোঝা চলবে না, ঠিক আছে? সবাই মাথা দুলিয়ে সায় জানালো। হাশেম হাসি হাসি মুখ করে বলল, আমি তাইলে কি করুম রুজাইব? রুজাইফ হকচকিত হলো। কিছুক্ষণ তাকিয়ে থাকলো হাশেমের দিকে। সত্যিই বলতে হাশেমকে নিয়ে তার বড্ড ভয় হয়। লোকটা কাজের কোনো আগামাতা নেই, পরিস্থিতি বোঝার জ্ঞান নেই। ভেবে নিয়ে মুস্কি হাসে রুজাইব। আপনি গোয়েন্দা হবেন ফুপা, নজর রাখবেন সব দিকে। কে কি বললো তা শুনে পেটে জমা করবেন। আমি অফিস থেকে ফিরে এলে আমায় সব জানাবেন, ঠিক আছে? হাশেম ভীষণ খুশি হয়ে দাঁত কেলিয়া হাসলো। ঠিক আছে, এই কাজ আমি খুব ভালো কইরা করুম, দেখো। হাশেমের উত্তর শুনে রুজাইব খুশিই হলো। মানুষটা এই কাজে ব্যস্ত থাকলেই ভালো। অন্তত অন্য কোনো ঝামেলা জড়াবে না। তাহলে মায়ের অনুমতি নিয়ে গেটের পাশে ফাঁকা জায়গায় বাড়ির বানানোর কাজ শুরু করেছে মাজেদ। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে চেয়ারে বসে থেকে মিস্ত্রিদের কাজই দেখছিল। তখনই সেজতির পায়ে পায়ে বাবার কাছে এসে দাঁড়ায়। মাজেদ একবার মেয়েকে দেখে আবার কাজ দেখার মন দিল। সেজতি উসখুস করছে। মাজেদ আবারও মেয়ের দিকে তাকালো। কিছু বলবা আম্মা?
সেজতি মাথা দুলায়। বাড়ি হইতে কতদিন লাগবে আব্বা? বছরের কাছাকাছি লাগবে আম্মা। সেজতি চোখ কপালে তুলল। 1 বছর? এতদিন ওগোর সাথে থাকা লাগবো? সেজতির মুখে আধার নামে। মাজেদ নরম চোখে মেয়েকে দেখল। মেয়েটা ছোট থেকে একটু আদুরে, তার উপর ভালো ছাত্রী বলে মাজেদ ভীষণ দুর্বল মেয়ের ব্যাপারে। সে কোমল গলায় বলল, তাড়াতাড়ি করার চেষ্টা করবো আম্মা, তয় বাড়ির কামে তাড়াহুড়া করা যায় না। আপনি ভালো না হইলে তো বাড়ি ভাঙা মরুম সময়। সেজতি ভয়ে ভয়ে মৃদু স্বরে বলল, আমার ওই ঘরের জিনিসগুলো আনবা না আব্বা? মাজেদ না বুঝে মেয়ের মুখ পানে তাকালো। কি কইলা বুঝি নাই। সেজতির বুক টিপ টিপ করছে। বাবা আবার রেগে যাবে না তো? সে নম্য কণ্ঠে শুধায়, কইতেছিলাম ওই ঘরে যে সব জিনিস আছে ওইগুলো আনলে হয় না? অনেক পছন্দ করে আনছিলাম। মাজেদ ক্ষণকাল চুপ থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, যা কিছু অন্যের হয় তাতে নিজের দাবি রাখতে নাই আম্মা। আমি তোমাকে নতুন জিনিস গড়াই দিব, ওর চাইতে সুন্দর জিনিস দিব। তুমি মোবাইলে সার্চ করে দেখো, যেটা ভালো লাগে সেটা দিয়া তোমার ঘর সাজায় দিব। সেজতির কথা হারায়, তার হৃদয়ে চিনচিনে ব্যথা অনুভূত হয়। নতুন কিছু দেখার ইচ্ছে তার হচ্ছে না। এত কষ্ট করে সবকিছু খুঁজে খুঁজে এনে সাজিয়েছিল, এখন আবার এইসব করার ধৈর্য হবে না। সবচেয়ে বড় কথা, নতুন ঘরটা সে দখল হবে না তার কি গ্যারান্টি? সেজতির মুখ গোছ করে ঠায় দাঁড়িয়ে থাকে। মাজেদ মেয়ের মনের মনোভাব বুঝেও বুঝল না। এই ছেলেটা ঘরের সব জিনিস নিয়ে যেতে বললেও মাজেদ চায় না, আর ছেলেটা তাকে দয়া দেখতে চাইছে। মাজেদের এখনো এত খারাপ দিন আসে নাই যে এই ছেলের দয়া নিতে হবে। রবিবার সকাল থেকে রুজাইফের মেজাজ খুব ফুরফুরে। সময়ের একটু আগেই তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অফিস তখন কেবল সব ঝাড়া মোছা হচ্ছে। রুজাইফ নিজের কেবিনে বসে কেসের কাগজপত্র গুছিয়ে নিল। টেবিলের ফাইলের পাহাড় জমেছে যেন। কয়েকদিন ধরে সেসব কেসের কাগজে কাজ করছে, এসব গুছিয়ে রাখলো। ডায়েরির নোটগুলোতে নজর বুলিয়ে নিল। কিছু কিছু জায়গা কারেকশন করলো। সব কাজ শেষ করে সন্তুষ্ট হয়ে ঘড়ির দিকে তাকালো। অফিস টাইম হয়ে গেছে আগেই। বেল বাজিয়ে সহকারীকে ডাকার আগেই তাকে দরজায় উকি দিতে দেখা গেল। স্যার সব তৈরি, কাজ শুরু করবেন। ওই মেয়েটা এসেছে 2 বিয়ের কেসটা? মেয়েটা আর তার প্রথম জামাই আসছে স্যার, তবে বিবাদে আসে না এখনো। আর মেয়েটার গার্জিয়ান, তাদের সমন পাঠানো হয়েছিল না? আজকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে? মতিন মাথা নাড়ে। পাঠানো হয়েছে স্যার, তবে এখনো ওরা কেউ আসে নাই। ওর সিরিয়াল পরে দেই স্যার। জমি সংক্রান্ত একটা কেস আছে, ওইটা দেখেন। অনেকদিন ধইরা ঘুরতেছে এরা, এতক্ষণে ওদের সবাই আসুক। খানিকটা বিরক্ত হলো রুজাইব। ভেবেছিল সকালের কেসটার আগে দেখবে। সে অসন্তুষ্ট হয়ে মাথা দুলিয়ে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে নির্ধারিত আসনে বসলো। কেসের বিবাদী উকিলদের কথা শুনতে শুনতেই দরজায় নজর পড়ল তার। দেখলো মাজেদ ব্যস্ত হয়ে হল রুমে ঢুকছে। আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজছে মনে হয়। তাকে বেশ বিচলিত দেখাচ্ছে। কিছুক্ষণ পর নাদেরকে ঢুকতে দেখা গেল। সে সরাসরি মাজেদদের দিকে এগোলো। দুজন কথা বলছে বেশ উত্তেজিত হয়ে। দূর থেকে এমন দৃশ্য দেখে রুজাইফের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার মেয়ের কেসটার বিচারক রুজাইফ, এটা জেনে মাজেদের কেমন লাগছে। তাকে দেখে মাজেদের মুখের এক্সপ্রেশন কেমন যেন দেখা খুব ইচ্ছে রুজাইফের। তাকে দেখে মাজেদের মুখের এক্সপ্রেশন কেমন হবে দেখার খুব ইচ্ছে রুজাইফের। মনে মনে পৈশাসিক আনন্দ হচ্ছে তার। আজকের দিনটা বেশ আনন্দময় হতে চলেছে, এটা বুঝে তার শীষ বাজাতে মন চায়। 10 মিনিট বিরতি নিয়ে সকালের কেসের শুনানিতে এলো রুজাইফ। সকালের দিকে তাকিয়ে জানতে চাইল, আপনার পরিবার থেকে কেউ এসেছে? সকাল মাথা দুলিয়ে বলল, আমার আব্বা আসছে স্যার। মাজেদকে হতবিহ্বল দেখালো। সে হাঁ করে রুজাইফের দিকে তাকিয়ে আছে। রুজাইফ কি বলছে তার কিছু তার মাথায় ঢুকছে না।
রুজাইব বিচারকের কথা সাজেদ বলেছিল বটে, কিন্তু তার নিজের মেয়ের কেসের বিচারক সেটা তো কশ্মিকালেও ভাবেনি। এসব কি হচ্ছে তাদের সাথে? মাজেদের অবস্থা দেখে রুজাইব মনে মনে হাসল। অপরিচিত ভাব করে দেখিয়ে মাজেদকে বলল,